বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ত্রিপুরা যুবকরা স্বরোজগারী হওয়ার জন্য এগিয়ে আসবে। বাঁশ গাছ থেকে তৈরি চাল উৎপাদন এবং বাজারজাতকরণে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরাতে বড় মাত্রায় বাঁশ রয়েছে। ইতিমধ্যেই বাঁশকড়ল থেকে বিস্কুট তৈরি শুরু করা হয়েছে। যে বাঁশগুলির বয়স 30 থেকে 40 বছর পুরনো, সেই বাঁশগুলি ফুল দেয়। একটা গাছে ন্যূনতম 3 থেকে 4 কিলো ফুল আসে। সেই ফুল থেকে চাল বের করা সম্ভব। এক একটা বাঁশ থেকে 2.5 থেকে 3 কিলো চাল বের করা সম্ভব হয়। যেভাবে ধান ভাঙা হয় ঠিক সেভাবেই বাঁশ গাছের ফুলের মধ্যে খোসা সহকারে চাল থাকে। বাঁশ গাছ কেটে ঝাঁকুনি দিয়ে তা সংগ্রহ করা হয়। এরপর রোদ্রে শুকিয়ে যেভাবে ধানকে ভাঙা হয় ঠিক সেভাবেই রাইস মিলে এই বাঁশের থেকে চাল বের করা সম্ভব। এর মধ্যে ঔষধি গুণ রয়েছে। বাঁশকড়লে যে ঔষধি গুণ আছে সেই ঔষধি গুণ বাঁশের ফুল থেকে তৈরি চালেও সেই গুণ রয়েছে। অতিরিক্ত হিসেবে রয়েছে জয়েন্ট পেইন, ব্যাক পেইনের জন্য অত্যন্ত লাভজনক। কোলেস্টেরল, ফ্যাট, সুগার কন্ট্রোল, রোগ প্রতিরোধ বাড়ানো, এগুলি এই চালে বড় মাত্রায় রয়েছে। এই চালে প্রোটিনের মাত্রা রয়েছে 9.5%। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। স্বাস্থ্যবর্ধক ও ঔষধি গুণসম্পন্ন এই বাঁশের ফুল থেকে পাওয়া চাল। এক বার্তায় এই বিষয়ে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরা নবীন যুবকরা নিজেদের স্বরোজগারি করার জন্য বাঁশ গাছ থেকে যে চাল উৎপন্ন হয় সেই বিষয়েও তাকে বাজারজাত করার জন্য এবং মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 30 থেকে 40 বছর পুরনো গাছে ফুল আসে, কিন্তু এই বাঁশের সংখ্যা অনেক কম। 1200 কিলোর কাছাকাছি ত্রিপুরাতে বাঁশের ফুলের চাল রয়েছে বলে তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। দোকানে তা বিক্রি হয় 1500 থেকে 2500 টাকা কিলো দরে, কিন্তু তা বিক্রি হতে পারে 5 থেকে 7000 কিলো দরে। তার জন্য সরকার কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আশা ব্যক্ত করেন যুবকরা এই ক্ষেত্রে এগিয়ে আসবে, মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নেবে। বর্তমানে বিশ্বজুড়ে করোনার যে প্রভাব রয়েছে তাতে বাঁশের চাল ঔষধি গুণের সঙ্গে সঙ্গে অতিরিক্ত রোগ ঠিক করতে সাহায্য করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এর মাধ্যমে সমস্ত সমাজ ও ত্রিপুরাবাসী লাভান্বিত হবে বলেও আশা করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরাতে বড় মাত্রায় বাঁশ রয়েছে। বাঁশকড়ল থেকে বা ব্যাম্বো শুট থেকে বিস্কিট বানানো আমরা শুরু করেছি। আর তার সঙ্গে সঙ্গে সব বাঁশে হয় না, কিন্তু ত্রিপুরার একটা পোর্শনে পুরনো বাঁশ যেখানে রয়েছে, মূলি ব্যাম্বুতে হয় না, বাকি যে অন্য বাঁশ রয়েছে তার মধ্যে 30 থেকে 40 বছর যে বাঁশের বয়স হয়ে যায় সে বাঁশ ফুল দেয়। আর একটা গাছে কমসে কম 3 থেকে 4 কিলো কাছাকাছি ফুল আসে। আর সেই ফুল থেকে চাউল আমরা বের করতে পারি এবং এক একটা বাঁশের যে ফুল আসে তা থেকে মিনিমাম 2.5 থেকে 3 কিলো চাউল আমরা বের করতে পারি। ও সেটা যেভাবে আমরা ধানকে মিলিং করি ঠিক সেভাবেই সেই ফুলের মধ্যে ধানের মতোই খোসা সহকারে সেই চাউলটা থাকে এবং সেটাকে প্রথমে বাঁশ গাছ থেকে না হলে সে বাঁশকে কাটা হয় বা তাকে ঝাঁকুনি দিয়ে সেটাকে কালেক্ট করা হয়। কালেক্ট করার পর সেটাকে শুকিয়ে রৌদ্রতে শুকিয়ে দেন যেভাবে আমরা ধানকে মিলিং করি ঠিক সেভাবে রাইস মিলে মিলিং করা হয়। মিলিং করার পরে এই চাউল আমরা পেতে পারি। আর তার মধ্যে মেডিসিনাল ভ্যালু অনেক বেশি। যেমন ব্যাম্বো শুটে রয়েছে, তো স্বাভাবিক ব্যাম্বো শুটে যে মেডিসিনাল ভ্যালুগুলো রয়েছে, তো বাঁশ থেকে যে ফুল, সেই ফুল থেকে যে চাউল আসছে তার মধ্যেও সেই মেডিসিনাল ভ্যালু রয়েছে। তার মধ্যে এডিশনাল একটা জিনিস কি রয়েছে যে বিভিন্ন ব্যাক পেইন, জয়েন্ট পেইন, তার জন্য এটা অত্যন্ত লাভদায়ক। আর বাকি
কোলেস্ট্রল কন্ট্রোল করা, সুগার কন্ট্রোল করা, ফ্যাট কন্ট্রোল করা, ইমিউনিটি পাওয়ার বাড়ানো, এই গুণগুলো তার মধ্যে বড় মাত্রা রয়েছে। আর প্রোটিনের মাত্রা নর্মাল চাউলে যেটা রয়েছে 6.5% কাছাকাছি, এটাতে প্রোটিনের মাত্রা 9.5% কাছাকাছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় দিক। এবং ইমিউনিটি পাওয়ার পর্যাপ্ত পরিমাণে রয়েছে এই বাঁশের ফুলের যে চাউল, তার মধ্যে স্বাস্থ্যবর্ধক এবং মেডিসিনাল ভ্যালু তার মধ্যে বড় মাত্রা রয়েছে। আমি আশা করি আমার ত্রিপুরার নওজওয়ানরা নিজেদের স্বরোজগারি করার জন্য এই বাঁশ গাছ থেকে, বাঁশ থেকে যে চাউল উৎপন্ন হয়, সেই বিষয়ে তাকে বাজারজাত করার জন্য এবং তাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে আসবে। এটা এমন বড় মাত্রায় হয় তেমন না, আপনাদের একটা অনুমান হয়ে গেছে যে 30 থেকে 40 বছর পর যদি ফুল আসে, তো এমন পুরনো বাঁশ বহুত অনেক কম মাত্রায় আছে। তবুও আমাদের কাছে যেটা জানকারি রয়েছে যে 1200 কিলোর আশপাশে এখনো ত্রিপুরাতে এই বাঁশের ফুলের চাউল রয়েছে এবং লোকালে সেটা 1500, 2000, 2500 টাকা করে কিলো বিক্রি হয়, কিন্তু সেটা 5, 6000, 7000 টাকা পর্যন্ত কিলো বিক্রি হতে পারে। তার জন্য সরকার কাজ করছে। আমি আশা করি ত্রিপুরার নওজওয়ানরা সেই দিশাতে যাবে এবং এই বিজনেসকে এগিয়ে নিয়ে যাবে এবং বাঁশের ফুলের যে চাউল সেটা বাজারজাত করে তার যে মেডিসিনাল ভ্যালু রয়েছে সেটা মানুষের কাছে পৌঁছে দেবে। এবং সঙ্গে সঙ্গে আজকের যে পরিস্থিতি, যে করোনার প্রভাব সারা বিশ্বে রয়েছে, তাতে এই বাঁশের ফুলের যে চাউল সে মেডিসিনাল ভ্যালুর সঙ্গে সঙ্গে অতিরিক্ত যে ব্যাক পেইন, জয়েন্ট পেইন, এগুলো ঠিক করতে সাহায্য করে। আমি আশা করি তাতে সমস্ত ত্রিপুরাবাসী তথা সমস্ত সমাজ লাভান্বিত। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চরিলাম উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় প্রথম বেনিফিশিয়ারি সম্মেলন। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। চরিলাম ব্লকের বেনিফিশিয়ারি সম্মেলনে কয়েকটি জায়গায় আলোচনা করেন উপমুখ্যমন্ত্রী। রাজ্যের বিজেপি সরকার 2.5 বছরে বিনিয়োগকারীদের বিভিন্নভাবে সহযোগিতা করায় রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বেনিফিশিয়ারি সম্মেলন। সারা রাজ্যের সাথে চরিলাম ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে চলছে বেনিফিশিয়ারি সম্মেলন। রাজ্যের উপমুখ্যমন্ত্রী উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের প্রথম বেনিফিশিয়ারি সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক প্রতীক দেববর্মন, চরিলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ সহ উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান সহ অন্যান্য নেতৃত্বরা। রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক বলেন, সবকা সাথ সবকা বিকাশ। উত্তর ব্রজপুর রামছড়াকে বাদ দিয়ে নয়, সমাজকে বাদ দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা যাবে না। সরকারি কাজের নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মেনেই আপনারা কাজ করবেন। আগামী দিনে আরও উন্নয়নমূলক কাজ করা হবে বলেও জানান তিনি। আমার মনে হয় চরিলামে কমসে কম 60টা 60 রাস্তা হয়েছে। এর মধ্যে 5টা সিসি রোড, একটা মনে হয় আপনাদের পঞ্চায়েতও আছে। আমি রামচড়া থেকে আসছি এখন বেনিফিশিয়ারি সম্মেলন করে, সেখানে বলেছি, এখানে বলবো আপনারা কোনো ভুল বুঝবেন না যে আমরা কোনো সিপিএমের সঙ্গে প্রতিযোগিতা করি। আমাদের কম্পিটিশন সিপিএমের জন্য সঙ্গে নয়, কারণ ওরা তো কোনো কাজই করেনি, ওদের সঙ্গে কি কম্পিটিশন করবো? আমরা কম্পিটিশন করি নিজের সঙ্গে।
এই বছর যতটা কাজ দিয়েছি আগামী বছর যেন আরও দিতে পারি, আগামী বছর যেমন আরও দিতে পারি আনন্দ গতিতে, মানুষের চাহিদা যেন আমরা মেটাতে পারি। আমরা কম্পিটিশন করি নিজের সঙ্গে, কারণ সিপিএমের সঙ্গে যদি কম্পিটিশন করতে যায় তো দুটো রাস্তাতেই হয়। যেখানে একটা সিসি রাস্তা ছিল না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অটল যোজনা প্রকল্পে রাজ্যে সেরা শিরোপা কুড়িয়ে নিল কাঠালিয়া ব্লকের অধীন সীমান্ত গ্রাম নির্ভপুর। ৩রা মার্চ ২০১৮ দিনটা ছিল শনিবার। রাজ্যের বিধানসভার মসনদ দখল করল বিজেপি আইপিএফটি জোট সরকার। সরকার গঠন করার পর ২২ নভেম্বর ২০১৮ তারিখে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা দেন অটল জলধারা যোজনায় রাজ্যের প্রতিটি পরিবারে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে পানীয় জল। এরপর থেকে শুরু হয়ে যায় উক্ত প্রকল্পের বাস্তব রূপদানের প্রয়াস। লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছিল ২০২২ সাল। এরই মধ্যে প্রায় ২ বছর যেতে না যেতেই অটল জলধারা প্রকল্পে রাজ্যের সেরার শিরোপা কুড়িয়ে নিল সোনামুড়া মহকুমাধীন কাঠালিয়া ব্লকের অন্তর্গত সীমান্ত লাগোয়া গ্রাম নির্ভয়পুর। সর্বমোট ৫টি ওয়ার্ড নিয়ে গঠিত এই গ্রাম পঞ্চায়েত, প্রায় ১০ বর্গ কিমি এলাকা নিয়ে গঠিত এই গ্রাম পঞ্চায়েত। জনসংখ্যা ৩,৩৩৯ জন, যার মধ্যে পুরুষ ১,৬৮৫ জন এবং মহিলা ১,৬৫৪ জন। পরিবারের সংখ্যা ৬৯১, যেখানে ১০০% পরিবারের মধ্যেই অটল জলধারা প্রকল্পে পানীয় জলের ফ্রি কানেকশন বসিয়ে দিয়ে রাজ্যে প্রথম স্থান দখল করে নিল। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের অন্যান্য বিভিন্ন যোজনা যেমন উজ্জ্বলা, সৌভাগ্য, আয়ুষ্মান ভারত, কৃষি নিদান, শৌচালয়, PMAY সহ রাস্তাঘাট প্রভৃতি নানা প্রকল্পে যথেষ্ট সফলতাও রয়েছে এই নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েতের। উক্ত বিষয়ে পঞ্চায়েত প্রধান বিপুল মজুমদার জানান, আসলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 22/11/2018 অটল সজল জলধারার মাধ্যমে ত্রিপুরার প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে এবং সবখানে বিশুদ্ধ পানীয় জলের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার সাথে সাথে আমরা নির্ভয়পুর পঞ্চায়েতের আমি প্রধান এবং আমার সহকর্মীরা যারা আছেন সবার সহযোগিতায় এবং DWS-এর সহযোগিতায় আমরা আমাদের নির্ভয়পুর গ্রামের 691টা পরিবারের মধ্যে আমরা বিশুদ্ধ পানীয় জলের ডোমেস্টিক কানেকশন সম্পূর্ণ করেছি। আসলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এটা ছিল একটা জ্বলন্ত উদাহরণ। তার সাথে সাথে এই নির্ভয়পুরে শুধু পানীয় জল নয়, এই নির্ভয়পুরে বক্স কালভার্ট, পাকা ড্রেন, মার্কেট শেড, ওপেন শেড, কবরস্থান, শ্মশানঘাট, রাস্তা, বিদ্যুৎ, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, সৌভাগ্য যোজনা, কৃষি সম্মান নিধি, সর্বক্ষেত্রে এই গ্রামকে একটা ভালো জায়গা নেওয়ার জন্য আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ শ্রীমতী প্রতিমা ভৌমিক, আমাদের দিদি, ওনার সহযোগিতা আমরা এই গ্রামকে একটা শ্রেষ্ঠ গ্রাম করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে পঞ্চায়েত সচিব জানান, আমি পেয়েছি 24 সেপ্টেম্বর 2020। আপনি এই পঞ্চায়েতের সচিব হিসাবে নিজেকে গর্বিত বোধ করছেন তো? কারণ আসলে এত বড় একটা মানে প্রথম স্থান ত্রিপুরার মধ্যে, আসলে এই যে নির্ভয়পুর পঞ্চায়েত, এই পঞ্চায়েতে আমি পঞ্চায়েত সচিব বিষয়ে আমি সাংঘাতিক গর্বিত যে এত বড় একটা প্রাপ্তি আমি পঞ্চায়েতে থাকার সময় হয়েছে, এটা খুব খুশি আর কি। আচ্ছা, কত বছর যাবত আপনি এই পঞ্চায়েত দপ্তরে আছেন? আমি পঞ্চায়েত আছি 13 বছর। এই পঞ্চায়েতে কত? এই পঞ্চায়েতে 3.5 বছর। তাহলে আপনার জন্য এটা কি বিরাট প্রাপ্তি না? অনেক বিরাট প্রাপ্তি, জীবনে প্রথম এমন একটা প্রাপ্তি পেলাম। তাহলে আপনি মানে এই সরকারের এই সকল কর্মকাণ্ডকে আপনি কি বলবেন? কর্মকাণ্ডের বিষয়ে স্বাগত জানাই, কারণ যেসব চিন্তা ভাবনা, যেসব প্রকল্প নিয়ে আগেতেছে, হয়তো ভবিষ্যতে সবারই সমস্যার জুড়ে যাবে এই প্রকল্প। এছাড়াও এলাকাবাসীরা পঞ্চায়েত কর্তৃপক্ষের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করতে গিয়ে জানান, বিগত 25 বছরে যা হয়নি সেটা তারা এই 2 থেকে আড়াই বছরের মধ্যেই অনেকাংশে যে বেশি দেখতে পাচ্ছেন। কেউ কেউ আবার বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা হওয়া সত্ত্বেও বাম আমলে উন্নয়নের ছোঁয়া লাগেনি ওই গ্রামে। দরখাস্ত দিতে হয়েছে পঞ্চায়েতে। আর কতদিনের মধ্যে দরখাস্ত দেওয়ার কতদিনের মধ্যে পাইছেন? দেওয়ার প্রায় 1 সপ্তাহের মধ্যে হয়ে গেছে। তাই আপনার পঞ্চায়েত বোর্ডের এই যে কর্মকাণ্ড, তাতে আপনি কি মানে সন্তুষ্ট তো? হ্যাঁ, সন্তুষ্ট। কি বলতে চান আপনার আগামী দিনের পঞ্চায়েত বোর্ডের কাছে? আর কি কম, মানে যেভাবে পঞ্চায়েত কাজ করতে আছে, সেটা তো খুব ভালো কাজই। অটল জল সবাই বাড়ি বাড়ি আছে মোটামুটি। আপনি কি জানেন আপনার পঞ্চায়েত যে সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম হয়েছে?
জানি। তো সে হিসাবে আপনি পঞ্চায়েতের একজন নিবাসী হিসাবে আপনার কীরকম লাগছে? খুব ভালো লাগছে। এই সময়টা যেই সিপিএম পার্টি 25 বছর, মানিক সরকার এখানে 25 বছরেই রাজনীতি করে গেছে, মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু এই 2.5 বছরে 30 মাসের সরকার যে কাজ এই নির্ভর গাঁওসভাতে করছে তার থেকে বিশ্লেষণ করলে অনেক বেশি, এটা তুলনায় করা যায় না। 25 বছরের সরকার আর 2.5 বছরের সরকার, হার্ড ডিফারেন্স, মানে কোনো আলোচনাই করেন যে না তাদের লগে কোনো সম্পর্ক রাখার মতন। শুধু ইলেকশন ফাঁক মুহূর্তে আচ্ছা তাই না একটু দেখা করতো, ইলেকশন গেলে এই এলাকার নাম পুরাই ভুলে যাইতো গা। এই হিসাবে আমি আমার এই 10 মাস এই 30 মাসের সরকারকে অসীম ধন্যবাদ জানাই। আগামী দিন আরও অনেক উন্নয়ন কাজের জন্য পরিকল্পনা আছে। এদিকে উক্ত বিষয়ে কাঠালিয়া ডিডব্লিউএস দপ্তরের এসডিও দেবাশিস দাস জানান, এই কর্মকাণ্ডে ওনার দপ্তরের সকল অংশের কর্মীদের ঐকান্তিক সহযোগিতা ছিল, তারই সুফল পেল তারা। ত্রিপুরার মধ্যে প্রথম পঞ্চায়েত হিসেবে ডিক্লেয়ার করছে যে এটা ফুল কভারেজ হয়েছে এফএসটিসি, মানে ফুল ফাংশনাল ট্যাপ কানেকশনের। হচ্ছে এখানে এই আমরা এই কৃতিত্বের দাবিদার হয়েছে যে এজেন্সির পাশাপাশি আমরা যে এখানের যে স্টাফ যারা আছেন সবাই, এটা একটা আমরা টিম ওয়ার্ক হিসেবে এটা করে সেটা ইয়েটা পাইছি, সাকসেসটা পাইছি। যে আমরা তখনও জানতাম না যে আমরা ত্রিপুরার প্রথম, কারণ আমরা ওই সাকসেসের না আমরা কাজ করুন লাগবো, এই ইয়েতে আমরা কাজ করতেছি। কাঠালিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রবালকান্তি দেব বিগত 2 বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরে বলেন, কাঠালিয়া ব্লক গত 2 বছরের মধ্যে এই গতবারের কাজকর্মের উপর প্রধানমন্ত্রী আবাস যোজনায় উত্তর পূর্ব ভারত এবং ভারতবর্ষের যে পার্বত্য রাজ্যগুলির মধ্যে 500টি ঘর তৈরি করার ক্ষেত্রে সবথেকে বেশি ঘর তৈরি করার জন্য ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার রয়েছে এবং ভারতবর্ষের গ্রাম উন্নয়ন মন্ত্রক থেকে কাঠালিয়া ব্লককে প্রথম পুরস্কৃত করা হয় প্রথম। এরপর গতবারের কাজকর্মের উপর বিশেষ করে কাঠালিয়া পঞ্চায়েত সমিতি দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার হিসাবে দেশের মধ্যে প্রথম স্থান পায়। সেই জন্য গ্রাম উন্নয়ন মন্ত্রক ভারত সরকারের পক্ষ থেকে কাঠালিয়া ব্লককে পুরস্কৃত করা হয়। এটা কি সত্যি আপনার একটা বিশেষ পাওনা? তাহলে এটা তো সব কাঠালিয়াবাসীর পক্ষেই বিশেষ পাওনা। কাঠালিয়াবাসী যারা কাঠালিয়া যারা আছেন, যারা গ্রামবাসীরা আছেন, সবাই মিলে সবাই প্রচেষ্টা শুরু করে, বিশেষ করে আমরা ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে আমরা কাজকর্ম করে সেই সাফল্য আমরা অর্জন করেছি এবং ভবিষ্যতেও আমরা এইভাবে কাজকর্মের মাধ্যমে আমরা কাঠালিয়া ব্লককে আরও এগিয়ে যাব এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা যাতে প্রথম সারির মধ্যে থাকি সেই প্রচেষ্টায় আমরা চালিয়ে যাব। সবশেষে বলা চলে, ইচ্ছে থাকলে এবং উন্নয়নের মানসিকতা থাকলেই পৌঁছানো যায় সেরার শিখরে। অমিত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরার মাটিতে ড্রাগন ফ্রুটের চাষ করে নজির সৃষ্টি করেছেন কাঞ্চনমালার পরিমল দাস। ত্রিপুরার মাটিতে ড্রাগন ফ্রুটের চাষ করে নজির সৃষ্টি করেছেন কাঞ্চনমালার পরিমল দাস। রাবার বাগান নষ্ট করে বেশি অর্থকরী ফলন হিসেবে এই ফলটি তাকে আশার আলো দেখাচ্ছে। তিনি হয়ে উঠেছেন স্বনির্ভর, অন্যান্যদের স্বনির্ভরতার রাস্তা দেখাচ্ছেন। দক্ষিণ ও পশ্চিম জেলার বিভিন্ন প্রান্তেই এই ধরনের ফসলের চাষ হচ্ছে। পরিদর্শনকালে এমনটাই জানালেন রাজ্যের পর্যটন, পরিবহন ও কৃষি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি আরও বলেন, আজ তার কৃষিজ উৎপাদনের জায়গা পরিদর্শন করেছি। ফলনের পরিমাণ ছিল উৎসাহব্যঞ্জক, যা অন্যদের কাছেও অনুপ্রেরণা হতে পারে। ড্রাগন ফ্রুট এবং রাজ্যের কৃষকদের যে জায়গাতে যে মানে ফসল উৎপাদন হয়, কি ফ্রুটস, ভেজিটেবলস বা যে কোনো প্রোডাক্টস, এই জায়গাতে আমাদের দপ্তর সেখানে যাচ্ছে, সেখানে তাকে সাহায্য করছে, এনকারেজ করছে, এটা সাজেশন দিচ্ছে। তো ড্রাগন ফ্রুটস এখন রাজ্যে একটা ভালো ফল, এটা অনেকে করছে। সাউথ ত্রিপুরাতে করছে, আগরতলাতে ওয়েস্টের মধ্যে আছে, ধর্মনগরে কিছু আছে, সারা রাজ্য এখনও সেভাবে ছড়ায়নি। এটাকে আমরা চাইছি ছড়িয়ে দিতে, যাতে এই ফসলটা সবাই পালন করে। পরিমলবাবু করছেন 2017 সাল থেকে, উনি বলছিলেন। তো উনি এখানে রাবার বাগান কেটে উনি ড্রাগন ফ্রুট করছেন, আর মানুষের দেখছে রাবার বাগান করে, এটা অভ্যাস বা সবার ভিতরে একটা ধারণা যে রাবার বাগান করলে অনেক বেশি বেনিফিট হয়। দেখা যাচ্ছে রাবার বাগান কেটেও ড্রাগন ফ্রুট করছে, অনেক বেশি বেনিফিট হচ্ছে। তো এই ফলটা শুধুমাত্র ফার্মার্সদের নিশ্চয়ই প্রফিটের ব্যাপার আছে, সেই সঙ্গে একটা ভীষণ উপকারিতা আছে। এর ফলে ডায়াবেটিস থেকে শুরু করে, কোলেস্ট্রল থেকে শুরু করে, এখানে অনেক ধরনের মেডিকেটেড এটা বলা যায় ফলটা।
কিছু বেশি যদি কিনতে হয়, কিন্তু এটার এগেনস্টে যদি সবসময় যদি নিতে পারে, যারা নিতে পারে, আমার মনে হয় তারা অরিজিনাল মেডিসিন থেকে দূরে থাকতে পারে। তো আমরা চাই এই ড্রাগন ফ্রুটসের পরিমলবাবু বা পরিমলবাবুদের মতো যারা আছে তাদেরকে সরকার মানে সব রকমভাবে সহযোগিতা করবে, আর এই লক্ষ্যে এদের ইনকাম বাড়বে, মার্কেট বাড়বে, এবং প্রধানমন্ত্রীর যে লক্ষ্য আছে সেটা আমরা পূরণ করব। এটা আমাদের সরকারের প্রথম লক্ষ্য। আমরাও আমাদের প্রধানমন্ত্রী যেরকম চাইছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমরাও এইভাবে রাজ্যের মধ্যে চাইছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আরবান আইসিডিএস প্রকল্পের বাদারঘাট আগরতলার উদ্যোগে রাজধানীর রামঠাকুর পাঠশালায় হয় সচেতন শিবির। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আইসিডিএস প্রকল্পভুক্ত এলাকাভিত্তিক বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পের উপর মঙ্গলবার সচেতনতা শিবির ও আবেদনপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরবান আইসিডিএস প্রকল্প বাদারঘাট আগরতলার উদ্যোগে রাজধানীর রামঠাকুর পাঠশালায় হয় এই অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক প্রকল্পের ভাতা নতুন করে 30,000 দেয়া হবে। তারই অঙ্গ হিসেবে কিভাবে এই ভাতা প্রকল্পের আওতায় মানুষ নতুন করে আবেদনপত্র পূরণ করবেন এবং তার কি গাইডলাইন রয়েছে সেই সম্পর্কে অবগত করতে 31 নং ওয়ার্ডের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। বিপিএল অন্তোদয় প্রকল্পের যারা ভাতা পাবেন তার পাশাপাশি বিগত দিনে যারা বঞ্চিত হয়েছেন, যারা প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য, তাদের ভাতা প্রকল্পের আওতায় আনার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন। যাদের বাৎসরিক আয় 1 লক্ষ টাকার নিচে তারাই এই ভাতার জন্য আবেদন করতে পারেন। পরবর্তীতে তাদেরকেও ভাতা প্রকল্পের আওতায় আনা হবে। এর জন্যই সচেতনতামূলক কর্মসূচির অঙ্গ হিসেবে এই আয়োজন বলে জানান খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সামাজিক প্রকল্পের যে ভাতা, সেই ভাতা 30,000 ভাতা নতুন করে দেওয়ার জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছেন। তারই অঙ্গ হিসাবে কিভাবে সেই ভাতা প্রকল্পের আওতায় মানুষ নতুন করে তার ফর্ম ফিল আপ করবেন এবং তার কি গাইডলাইন রয়েছে সেই সম্পর্কে মানুষের সামনে যাতে সচেতনতা করা যায়, তার জন্য 31 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি। এই সচেতনতামূলক যে কর্মসূচি সেখানে আমরা সমবেত হয়েছি এবং আপনারা জানেন যে ইতিমধ্যে যে আমার রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে শুধু বিপিএল বা অন্তোদয় অন্নপূর্ণা পরিবার যেরকম পাবে, পাশাপাশি বিগত দিনে যারা বঞ্চিত হয়েছেন, যারা প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য, তাদেরকে ভাতা প্রকল্পের আওতায় আনার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন যে যাদের বাৎসরিক আয় 1 লাখ টাকার নিচে সেই সমস্ত পরিবারগুলিও বিভিন্ন এই যে সামাজিক ভাতা রয়েছে, বিকলাঙ্গ ভাতা, বয়স্ক ভাতা, সমস্ত কিছু আওতায় তারাও এই আবেদনপত্র আবেদন করতে পারেন এবং পরবর্তীতে তাদেরকে এই ভাতা প্রকল্পের আওতায় আনা হবে। তো তারই সচেতনতা করার জন্য আজকে 31 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমরা আজকে সমবেত হয়েছি এবং আমরা যারা ফর্ম নেওয়ার আগ্রহী তাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ফর্ম বিলি করার জন্য আমরা আজকে সমবেত হয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার আগরতলা কর্নেল চৌমুহনী এলাকায় প্রতিবাদ বিক্ষোভ সামিল হয় AIUTUCA। কোভিড-19-এর সুযোগ নিয়ে একের পর এক জনস্বার্থ ও শ্রমিক স্বার্থ বিরোধী আইনগুলি প্রণয়ন করা হচ্ছে। বিদ্যুৎ, বীমা, ব্যাংক, রেল, BSNL, স্বাস্থ্য, শিক্ষাগুলিকে বেসরকারীকরণ করা হচ্ছে। তারই প্রতিবাদে সর্বভারতীয় ট্রেড ইউনিয়নগুলি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আসছে। তারই অঙ্গ হিসেবে AIUTUC ডাকে 1 থেকে 7 অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী আন্দোলনে কর্মসূচি হাতে নিয়েছে। মঙ্গলবার আগরতলা কর্নেল চৌমুহনী এলাকায় প্রতিবাদ বিক্ষোভ সামিল হয় AIUTUCর রাজ্য কমিটির সদস্যরা। রাস্তার পাশে দাঁড়িয়ে আন্দোলনে সামিল হয় তারা। প্রিপেড মিটার নিয়ে প্রতিবাদ জানান AIUTUCর রাজ্য শাখার আহ্বায়ক মলিন দেববর্মা। আজকে আপনারা জানেন এই কোভিড-19-এর সুযোগ নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকার একের পর এক জনস্বার্থ, শ্রমিক স্বার্থ বিরোধী আইনগুলি প্রণয়ন করতে চলছে। আপনারা জানেন বিদ্যুৎ, বীমা, ব্যাংক, রেল, BSNL, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত সরকারি বেসরকারি সংস্থাগুলিকে বৃহৎ পুঁজিপতিদের হাতে ব্যবসা করার স্বার্থে তুলে দিচ্ছে।
সাধারণ মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের দেশের সর্বভারতীয় ট্রেড ইউনিয়নগুলি ঐক্যবদ্ধ হয়েছে, বিভিন্নভাবে আন্দোলন করে চলছে এবং আমাদের সংগঠন AIUTUC 1 অক্টোবর থেকে 7 অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী এই কালা কানুনগুলির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রতিবাদ সপ্তাহ পালন করছি। তারই অঙ্গ হিসাবে আমরা এই ত্রিপুরা রাজ্যে আজকে এই বিক্ষোভ সমাবেশ করছি। সাথে সাথে আমরা এই ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের বিরুদ্ধে এই রাজ্যের বিজেপি সরকারের যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধেও আমরা আজকে এই বিক্ষোভ সভায় প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের এই রাজ্যে বিদ্যুতের মতো অতি প্রয়োজনীয় জিনিস আমাদের সাধারণ মানুষের কাছ থেকে কেড়ে নিচ্ছে, প্রাইভেট মালিকের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। এবং আপনারা জানেন এই বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করছে এবং এতদিন আমরা পোস্টপেইড হিসাবে বিল দিয়ে আসছি, প্যারামিটার রিডিং নিয়ে বিল করত এবং তার ডেট দিয়ে দিত, লাস্ট পেমেন্ট ডেট, তারপরে তারা ফাইন সহ আমাদের কাছ থেকে গ্রাহকদের কাছ থেকে আদায় করে নিত। কিন্তু আজকে এই গত মাস থেকে শুরু হয়েছে প্রিপেইড সিস্টেম চালু করে দিয়েছে। কিছু কিছু জায়গায় এরা অলরেডি প্রিপেইড মিটার বসিয়ে দিচ্ছে। এই প্রিপেইড করে সিস্টেম করে সাধারণ কাস্টমারের ভোগান্তির আর থাকবে না। এই প্রিপেইড সিস্টেমের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। নাম মলিন দেববর্মা, ত্রিপুরা AIUTUC ত্রিপুরা রাজ্য শাখার আহ্বায়ক। রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয় এক যুবক। ঘটনা সোনামুড়া পেট্রোল পাম্প সংলগ্ন। আবারও বাইক দুর্ঘটনা, গুরুতর জখম হয় এক যুবক, নাম মমিন খান, বয়স 42, বাড়ি সোনামুড়া থানা এলাকার কমলনগরে। ঘটনা আজ দুপুর নাগাদ সোনামুড়া পেট্রোল পাম্পের সামনে। জানা যায় TR 075190 নম্বরের বাইকটি নিয়ে পেট্রোল পাম্প থেকে বের হতেই উল্টো দিক থেকে আসা একটি অটো গাড়ির সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে গুরুতর জখম হয় বাইক চালক। অগ্নিনির্বাপক গাড়ি গিয়ে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসে তাকে। অবস্থার কিছুটা অবনতি হয় তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অটো চালক পালিয়ে যায়। বিউসির ভিতরে গেছিল, বিউসির থেকে তেল ফুরাইয়া বিউসির থেকে বাড়িবার সময় ওদিকের থেকে মেলাপুর থেকে আইবার সময় সোনামুড়া আইতেছে, ওদিকের থেকে খুব স্পিডে অটো লগে অটো দ্বারে অটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, এখন অবস্থা কেমন? তাই না অবস্থা তো জটিলই, খুব সিরিয়াস অবস্থা আছে। কি নাম? মাথা ব্যথা করে, তার নাম হচ্ছে আব্দুল মমিন মিয়া। এখন কি সোনামুড়া হাসপাতালে রেফার করা হয়েছে? সোনামুড়া হাসপাতাল থেকে অন্যকে জিবি হাসপাতালে রেফার করা হচ্ছে। ওনার বাড়ি কই? কমলনগর। আচ্ছা, আমরা শুনছি এই জায়গাটাতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়, এই ব্যাপারে কিছু বলবেন? এখানে প্রতিদিন মনে হয় অ্যাক্সিডেন্ট হইতেছে। এখানে যদি স্পিকার না দেয়, এখানে আমার বাড়িও আছে, ওই বিউসিডের উল্টা পাশে উল্টা সাইডে আমার বাড়ি আছে। এখানে প্রতি সপ্তাহ দুইটা তিনটা অ্যাক্সিডেন্ট হইতেছে। যদি স্পিকার ট্রাফিক দপ্তর না দেওয়া হয় না গেলে কিন্তু খুব জটিল অবস্থা হয়ে যাচ্ছে। যান দুর্ঘটনা নিত্যদিনের ঘটনাগুলির মধ্যে অন্যতম। সোনামুড়া পুলিশি ব্যবস্থার কারণেই অনেক দুর্ঘটনা বেড়েছে। সাধারণের বক্তব্য, পুলিশ বাইক চেকিং এর নামে রাস্তায় দাঁড়িয়ে হয়রানি করে অহতক, অথচ অনিয়ন্ত্রিত যান চালক ও বাইক চালকদের দমনে কোনো ভূমিকাই নেই সোনামুড়া পুলিশের। ঘটনায় অবাক মহকুমাবাসী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অত্যাধিক মূল্যবৃদ্ধি থেকে রাজধানী বাজারগুলিকে নিয়ন্ত্রণে রাখার জন্য নিরসল প্রয়াস চালিয়ে যাচ্ছে মহকুমা প্রশাসন। বাজারে ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের সংসারের চাকা সচল রাখা দায় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাজারে অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধি ঘটেছে আলু ও পেঁয়াজের। রাজধানীর বিভিন্ন বাজারগুলিতেও একই অবস্থা। রাজধানীর বিভিন্ন বাজারগুলিতে ভালো পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 45 থেকে 50 টাকা। জ্যোতি আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 থেকে 45 টাকা। ব্যবসায়ীরা জানান, বহিরাজ্য থেকে আলু পেঁয়াজ আনার পর দেখা যায় প্রতি বস্তাতে অনেক আলু পেঁয়াজ পচা। তার উপর বহিরাজ্যে আলু পেঁয়াজের মূল্য বেশি, তাই তাদেরকেও বেশি দামে আলু পেঁয়াজ বিক্রয় করতে হচ্ছে। 40 টাকা 50 টাকা, ভালো কোয়ালিটির পেঁয়াজ 50 টাকা, একটু খারাপ পেঁয়াজ 45 টাকা।
আলু ভালো হয়েছে 50 টাকা চন্দ্রমুখী আলু। আর ঝুটি আলু একটা আছে 40, 45, আরেকটা আছে 35। সবই হচ্ছে কি জানি ভালো জিনিসটা সব নেওয়ার চেষ্টা করে বাড়ি করে, খারাপটা তো কেউ নেয় না, খারাপটা তো আমরা ফালা দেওয়া লাগে। পেঁয়াজ সাইডে বস্তা আছে, আলু বস্তা আছে, এটা তো কেউ নেয় না। সরকার তো ওই জিনিসটা দেখে না, যে ঘাটতি জিনিসটা দেখে না। দাম বাড়লেও সরকার বাজারে আসে, বা আপনারাও আইন যাচাই করেন যে জিনিসটা কি সঠিক বিক্রি হচ্ছে না কি, না বেশি না কম বিক্রি হচ্ছে, আপনারা যাচাই করেন। সেটা যে সময় আমরা রুস্কান লাগে এই সময় কেউ কিন্তু যাচাই করে না জিনিসটা। যে অ্যাকচুয়ালি ব্যবসা রাখে যারা বিক্রি করে তারা কি রুস্কান হচ্ছে না লাভ হইতেছে, আমরা কিন্তু মিনিমাম কিন্তু আমরা রুস্কান। খারাপটা কিউ নেয় না, ভালোটা নেয়, দুইটা বেশিটা খারাপটা বস্তা আছে, বুঝে গেছেন কীভাবে বস্তা আছে। 10 বছর পেয়ে যান জীবনও আমি 2 বছরের জন্য ভালো, ওই জিনিসটা তো সরকার দেখে না। সরকার যদি ভালো জিনিসটা দেখে, যে দোকানদার রুস্কান হইতেছে, রুস্কান তো সরকার দেখে না। না দাম বাড়ার কারণ, দাম বাড়ার কারণ হচ্ছে এইটা মহাজন তারা কইতে পারবো, যারা শুনছি তারা থেকে এই যায় বন্যা হয়ে গেছে, বন্যার কারণে কিছু মাল নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে, স্টক রাখছে, স্টকও তারা নষ্ট হয়েছে। দাম বাড়ার কারণ হচ্ছে গাড়ি তো ডেলি আসে বাজারে, 8-10 গাড়ি আলু বিয়ে ডেলি আসে। এদিকে সদর মহকুমা শাসক অসীম শাহ একই বক্তব্য তুলে ধরেন। তিনি আরও জানান, ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে কম লাভ করে আলু পেঁয়াজ বিক্রয় করার জন্য। বাজারগুলিকে নিয়ন্ত্রণে রাখার জন্য মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি। নিত্য প্রয়োজনীয় জিনিস বাজারে এখন একটু দাম বেশি, এটা বিভিন্ন পত্রপত্রিকায় এসছে, আমরাও রেগুলার এনফোর্সমেন্ট করেছি। আপনারা জানেন কিছুদিন আগে আমি বাজার কমিটির সাথে মিটিং করেছি, এরপরে বাজারে গিয়েও এই সদর মহকুমা শাসকের পক্ষ থেকে আমরা আমাদের এনফোর্সমেন্ট জারি থাকে এবং এনফোর্সমেন্টও করেছি। কিছু কিছু দোকানকে আমরা সিলও করে দিয়েছি যে অতিরিক্ত মূল্যের জন্য। আমরা ওইটাকে প্রতিনিয়ত ভিজিল রাখছি। এতে আপনারা জানেন যে লোকাল উৎপাদন, আলু পেঁয়াজ লোকাল উৎপাদন খুব একটা নেই বললেই চলে, সম্পূর্ণটা আমাদের নির্ভর করা হয় বহির্রাজ্য থেকে আসা। এখন বহির্রাজ্যে যেমন দাম বাড়ে সেই অনুপাতে আমাদের রাজ্যেও দাম বাড়ে, তাতে আমাদের একটা ট্রান্সপোর্টেশন কস্টও একটা বিশাল। তো সেক্ষেত্রে কিছুদিন আগে ধূপগুড়িতে, যেখানে সবচেয়ে বেশি জ্যোতি আলু যেটা ওইটা উৎপাদন হয় ওয়েস্ট বেঙ্গলের এবং আসামের বর্ডার, যেখানে শিলিগুড়ির কাছাকাছি, ওইখানে ফ্লাডের কারণে আলুর প্রচণ্ড ক্রাইসিস ছিল। ওইখান থেকে উৎসতে দাম বেশি। আমরা মার্কেটগুলি তাদের চালান দেখেছি, পাশাপাশি ওইখানে আমরা কমিউনিকেট করে যোগাযোগ করে চেষ্টা করেছিলাম যে ওইখানে কী রেট আছে। দেখলাম যে খুব একটা হেরফের নেই, ওইখানেও দাম, লোকাল মার্কেটেও দাম বেশি আছে, এখানেও আছে। এখন পর্যন্ত আমাদের কোনো এরকম কোনো সিদ্ধান্ত আমরা পাই। প্রয়োজনে যেতেই পারে সরকার প্রশাসন, এটাও মানে উপরের হায়ার অথরিটিদের সিদ্ধান্তের উপরে থাকবে। এটা এখন পর্যন্ত এই ব্যবস্থা। তাহলে আপনাদের তাহলে বাজারগুলিতে মূল্য নিয়ন্ত্রণের জন্য অভিযান জারি থাকবে? ওই অভিযান সবসময় জারি থাকবে এবং আজকের দিনেও আছে, আগামী দিনেও থাকবে। প্রত্যেক বাজারের সঙ্গে একরকম দাম থাকে না, যেমন মহারাজগঞ্জ বাজারে একরকম খুচরা বাজারের দাম হলে মোটচৌনি বাজারে অন্যরকম হয়। সেক্ষেত্রে মানে ক্রেতা সাধারণ একটা দাবি, বাজারে যদি কোনো ব্যানারের মাধ্যমে রেট নির্ধারিত থাকে তাহলে প্রত্যেকটা বাজার একই মূল্যে বিক্রি করতে পারে। দেখুন, এই একই বাজারে প্রত্যেকের কাছে একই দাম সেটাও আশা করা যায় না, কারণ হচ্ছে ভ্যারাইটি আলাদা, পেঁয়াজেরই 4টা ভ্যারাইটি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার শ্রুতিবাজারে এক সাংবাদিক সম্মেলন মিলিত হলো অল ইন্ডিয়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 50 বছর পূর্ণ হয়েছে। এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 বছর এই কর্মসূচিগুলি গোটা রাজ্যে অনুষ্ঠিত করা হবে। বৃক্ষরোপণ, বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, কুইজ প্রতিযোগিতা এবং ব্যবসার মাধ্যমে যুবকরা কিভাবে স্বনির্ভর হয় তা নিয়ে আলোচনা সভা সহ একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার স্বস্তিবাজারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়। তিনি আরও জানান, রাজ্য সরকার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে সরলীকরণ করায় ব্যবসার দিকে এগিয়ে আসছে যুব সমাজ। আর অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোটা রাজ্যে কোঅর্ডিনেটর নিযুক্ত করা হয়েছে, যাতে ব্যবসায়ীরা
কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে বিষয়টি কোঅর্ডিনেটর সমাধান করতে পারে। পাশাপাশি বিগত দিনের ন্যায় আগামী দিনেও অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রশাসনের সাথে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং হ্রাসের সহায়ক ভূমিকা পালন করে চলবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি তুষার চক্রবর্তী, অভিজিৎ দেব প্রমুখরা। যে কর্মকাণ্ড সারা রাজ্যে আপনারা জানেন, আপনারা আমাদের বন্ধু, আপনারা দেখেছেন যে কোনো সময় যে কোনো ব্যাপারে আমরা অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন রাজ্যের জনগণের সঙ্গে আছি এবং এটা লকডাউন হোক যে কোনো পরিস্থিতিতে আমাদের ডিস্ট্রিক্ট যে পশ্চিম জেলা বাদে আরও 7টি ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হিসাবে আমাদের অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আবার নতুন করে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আজকে আমরা ঘোষণা দিচ্ছি। নর্থ ডিস্ট্রিক্টের যিনি আছেন উনি হচ্ছে ঐমাংশু শর্মা ধর্মনগরের, তিনি নর্থ ডিস্ট্রিক্টের কোঅর্ডিনেটর নিযুক্ত হয়েছেন। ধলাই ডিস্ট্রিক্টে অমৃত লাল রায়, ঊনকোটি ডিস্ট্রিক্টে অশোক চক্রবর্তী, খোয়াই ডিস্ট্রিক্টে উৎপল দেব, সিপাহীজলা ডিস্ট্রিক্টে মদন সাহা, গোমতী ডিস্ট্রিক্টে আছে নীলাদ্রি পোদ্দার, সাউথ ডিস্ট্রিক্টে শুভঙ্কর দেবনাথ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।